নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে বড় ধামাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। দেশ জুড়ে লাগু সিএ। এতদিন জল্পনা ছিল, 4 বছর 3 মাস পর সেই বিজ্ঞপ্তি জারি করে লোকসভা নির্বাচনের আগে এটা কি বড় চমক, নাকি দেশের যে মানুষের ভোট নিয়ে মসনদে বসলেন নরেন্দ্র মোদী, এবার তারাই নাগরিক কিনা এই প্রশ্ন আরো একটা লোকসভা নির্বাচনের আগেই তুলে দিল সেই সরকার। বারংবার বিজেপি নেতৃত্ব বলে এসেছে এটা তাদের প্রতিশ্রুতির মধ্যেই রয়েছে এবং তারা 5 বছরের অপেক্ষা, সেই প্রতিশ্রুতি পালন করে খুবই খুশি। অন্যান্য যে প্রতিশ্রুতিগুলোর কথা এর আগে তারা বলে এসেছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি যদি নির্বাচনী একটা বৈতরণী পার করার জন্যই হয়ে থাকে, যা এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, 2019 সালেও তারা বিরোধিতা করেছিল, এবারেও রাজ্যবাসীর জন্য তিনি আশঙ্কা না করার বার্তা দিয়েছেন। কিন্তু গতকাল জনগর্জন সভাতে যখন সিএ প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, সেই আশঙ্কা আজ, অর্থাৎ আজকেই সোমবার সপ্তাহের শুরুর দিনেই যখন সত্যি হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে সেই খবর দেখার পরে নবান্ন থেকে তার বিরোধিতা করেছেন। কিন্তু গতকাল জনগর্জন যে সভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করলো, সেখানে এই প্রসঙ্গে তিনি কি বলেছিলেন শুরুতেই একবার শোনাবো। মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাক আউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করে একলা চলন নীতিতে শিলমোহর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে জোট হচ্ছে না, কংগ্রেস নেতৃত্ব বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর অধীর চৌধুরীর বিপক্ষে দাঁড় করানো নিয়ে অবশ্যই কংগ্রেস নেতৃত্ব, সেটা তো ভোটের ইস্যু, সমীকরণ সবকিছুই আলোচনার টেবিলে আসতো। কিন্তু এই মুহূর্তে যে বড় খবর, সিএ লাগু হয়ে গেল এবং অনলাইনে সেই আবেদন জমা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে, তা নিয়ে কিন্তু শোরগোল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই একটা খবর সামনে আসার পর অন্য খবর চাপা পড়ে যাওয়া বারংবার এমন ইতিহাসে হয়েছে। কিন্তু দুটো খবরই এতটাই গুরুত্বপূর্ণ, আমরা আজকে বাংলা বলছের আলোচনায় কিছুটা অংশ অবশ্যই সিএর দিকে তো থাকছেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকার পর 2024-এর লোকসভা নির্বাচনে এ বাংলায় 42-এর লড়াইয়ে কি হতে চলেছে সেই অংশ বিশেষও আসছে। আমার সঙ্গে যারা প্যানেলে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে আমি আলোচনায় আসছি। বাংলা বলছেতে আজকে তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন কৃষাণু মৈত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন অশোক সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন শুভজিৎ সরকার, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপি বক্তা এখনো এসে আমাদের মধ্যে উপস্থিত হয়নি, আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই তিনি চলে আসবেন। আমি আলোচনার শুরুতেই আসছি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। এক তো আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, মানে নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা এসবিআই এর। নির্ধারিত সময়ের মধ্যে সেই তথ্য প্রকাশ করার যে কড়া বার্তা আদালত দিয়েছে, নির্বাচন কমিশন সেই তথ্য প্রকাশ করবে বলেও দিন ঘোষণা হয়ে গিয়েছে। গতকাল আপনাদের 42 জনের নাম ঘোষণা, যদিও র্যাম্পে আমরা 41 জনকেই দেখতে পেয়েছি, তারকা প্রার্থী দেবকে সেখানে দেখা যায়নি। বিরোধীদের মধ্যে এই যে আসন ভাগাভাগি নিয়ে যে জোটের সম্ভাবনা ছিল, প্রার্থী তালিকা ঘোষণার পর জোটকে একেবারে টাটা বাই বাই করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কংগ্রেস হাইকমান্ডের নেতৃত্ব বলছে যে না, এখনো প্রেম জারি রয়েছে, রাস্তা খোলা রয়েছে। এরই মধ্যে আজকে চলে এলো সিএ লাগু। সব মিলিয়ে কোথাও প্রার্থী তালিকায় মনোনিবেশ করবেন নাকি এখন এই বিরোধিতায় লেগে পড়বেন? না, সিএ যে বিজেপির, প্রথম কথা হচ্ছে সিএ আইনটা বিজেপি গত লোকসভা নির্বাচন জেতার প্রায় 5-6 মাস পরে এরা ওটা লাগু করেছিল। পার্লামেন্টে যে সিএ 2019 আইনটা পাশ হয়েছিল সেটা ডিসেম্বর 2019-এ হয়েছিল, 9 ডিসেম্বর 2019। 6 মাস টাইম থাকে নর্মালি এরকম কোনো আইনের ক্ষেত্রে, তার যে নিয়মাবলী আছে, তার রুলস ফ্রেম করার জন্যে 6 মাসের সময় থাকে। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রক, তারা
প্রথম 6 মাস মিস করলেন, তার একটা এক্সটেনশন পেলেন, তারপরেও 6 মাস মিস করলেন, এবং এরকম করে তারা 9টা এক্সটেনশন নিলেন। তার মানে তারা 2014 থেকে যে কথাটা বলছেন, প্রথম 5 বছর তারা কিছু করলেন না, দ্বিতীয় 5 বছরে যে তাদের সরকার তারা সেই আইনটা পার্লামেন্টে পাশ করলো, আরো 5 বছর কিন্তু রুলসই আমরা জানতে পারলাম না। এখন নির্বাচনের প্রাককালে তারা এই ভাঁওতাবাজিটা করছেন। তার মানে তারা যেই সব মানুষকে নাগরিকত্ব দেবেন বা দেবেন, কেড়ে নেবেন, এইসব কথা বলেছেন, সেই সব মানুষ কি ভোট আগামী যে 2024-এর এই আরো 15 দিন বা 1 মাস পরে ভোট দেবেন, তারা কি ভোট দেবেন না দেবেন না? মানে এই যে একটা ধোঁয়াশা রাখা, এবং এটা তো একটা প্যাটার্ন আছে। আমরা দেখেছি এর আগে এইভাবে এনআরসি, সিএএ যেই রাজ্যতে বিজেপি বলবৎ করেছিল সেটা আসাম। মেন আগ্রাসনটা নামিয়ে আনা হলো আসামের বাঙালিদের, হিন্দু মুসলমান নির্বিশেষে। সেখানে আমরা দেখলাম প্রায় 13 লক্ষ বাঙালি হিন্দু এবং 5 লক্ষ বাঙালি মুসলমান, তাদেরকে এনআরসির মাধ্যমে তারা নাগরিকচ্যুত করার ষড়যন্ত্র করলেন। এবং এই যে লোয়ার আসাম বা এই যে বরাক ভ্যালির আসাম, এইখানে তারা বিভিন্ন চক্রান্ত করে যেইগুলো বাঙালি বহুল যেসব কেন্দ্রগুলো, সেইগুলো ডিলিমিটেশন আরও অন্যান্য ছল চাতুরিতা করে সেইগুলোতে জনপ্রতিনিধি যাতে সেখানে বাঙালি না পাঠাতে পারে, সেই ব্যবস্থাই তারা গত 2 টার্মের বিজেপি রাজ্য সরকার তারা করেছে। আরেকটি বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা, প্রায় 70-75% মানুষ সেখানে বাংলাভাষী বাঙালি। সেইখানেও এই ত্রিপুরা মাথার সাথে যে এগ্রিমেন্ট করলো, সেখানে ত্রিপুরার সাথে তারা সেখানে বাঙালির উপরই আগ্রাসন আনলেন, বাঙালিকে জমি, সেখানকার চাকরি, সেখানকার জমির উপর অধিকারের থেকে তারা বঞ্চিত করলেন। এখন মুখ্য কেন্দ্রবিন্দু এই লড়াইয়ের মেইন জায়গা হচ্ছে বাংলা পশ্চিম বাংলাতে। তো তারা এখানে আবার এই জিনিসটা করার চেষ্টা করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাংলা কেন টার্গেট? এটা তো প্যাটার্ন, এটা তো কোন টার্গেট বিফলে গেছে বলে বাংলা এখনো টার্গেট? ওদের উত্তরসূরিরা বাংলা ভাগ করেছে, ওরা উত্তরসূরিরা বাংলাকে না খেতে পেয়ে বারবার বাংলাতে দুর্ভিক্ষ করেছে। এখন তাদের পূর্বসূরিরা এইভাবে পূর্বসূরিরা করেছে, এখন তাদের উত্তরসূরিরা এইভাবে বাংলাকে পুনরায় আবার এরকম একটা ধোঁয়াশাতে, শুধু আসামের বাঙালিদের পকেট থেকে 4000 কোটি টাকা শুধুমাত্র এই আইনি লড়াইয়ের জন্য, কোথাও কেউ উকিলকে ভাড়া করবে, গৌহাটিতে গিয়ে সে কেস লড়বে, হোটেলে থাকবে, এই জন্য বাঙালি সম্প্রদায়ের কাছ থেকে 4000 কোটি টাকা তারা কেড়ে নিল। তো তার মানে একটা জাতিকে তারা 4000 কোটি টাকা দিয়ে গরিব বানিয়ে দিল। তো এই যে বারবার, আর এখানে তো আমরা তো দেখছি, এখানে তো বারবার দেখছি যে বিজেপির নেতাদের, তাদের বহিরাগত নেতাদের মুখের ভাষা কি, তারা বাংলার প্রত্যেকটি কৃষ্টি ইতিহাস সবকিছু নিয়ে তারা মানে টিটকিরি তাচ্ছিল্য করছেন। কোথাও রগবাজের মতো দিদি ও দিদি বলে প্রধানমন্ত্রীর মুখেও আমরা লজ্জাজনকভাবে এই উক্তি শুনছি। এবং তাদের দুর্ভাগ্যজনকভাবে তাদের তথাকথিত বাঙালি পদবীধারী যেই নেতারা, তারা কখনো বাংলার টাকা আটকাচ্ছে, বাংলার বঞ্চনার কথা বলছে। বাংলাকে কেন বারবার করে এই টার্গেট করা? 2021-এ যখন বিধানসভা নির্বাচন, তারপর 2023-এ পঞ্চায়েত নির্বাচনে একটা বড় ধাক্কায় কি বিজেপির বারংবার বাংলাকে টার্গেট করার কারণ? একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আমি বাকি আলোচনা চালিয়ে যাব পরের অতিথিদের সঙ্গে। সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনলাম, এবার আসছি কংগ্রেস এবং বামেদের বক্তব্য শুনতে। সিএ প্রসঙ্গ নিয়ে আমি অশোকবাবু আপনার কাছে আসছি। বাংলা টার্গেট কেন? শুধুমাত্র কি ভোট বৈতরণী পার, নাকি একদিকে জনগর্জন সভাতে 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস, ঠিক তার পরের দিনই যে সময় লোকসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায়, আর ভোট কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হবে, সেই সময় কেন? দেখুন, বাংলার প্রতি বিজেপির একটা রাগ আছে, বা ওরা বাংলা বিরোধী। বাঙালি মাছ খায় কেন সেটা নিয়ে রাগ, বাঙালি আমিষ কেন সেটা নিয়ে রাগ। আর বাঙালিদের ওপর যে দেশভাগ যে চক্রান্ত করে যেটা হয়েছিল আর কি, আর ওপার থেকে যত বাঙালি এখানে এসছে, স্বাধীনতার তো কি একটা কি অমৃত মুহূর্ত নাকি চলছে, মানে 75 বছর হয়ে গেছে, তারপরেও তারা বলছে নাগরিকত্ব কি ঠিক আছে কি নেই। তা আমি দেখলাম কোনো একটা সম্প্রদায়ের লোক খুব আনন্দিত হচ্ছে। আমি তাদের একটাই প্রশ্ন করছি, আপনারা ভোট দিয়েছেন একদিন, আপনারা ক্যান্ডিডেট হয়েছে একদিন, পঞ্চায়েত থেকে আরম্ভ করে এমপিতে,
তাহলে আপনারা নাগরিক আবার কেন আমাকে পুনরায় কেন নাগরিক হতে হবে? আমি অন্তত দেব না। আর এর তীব্র বিরোধিতা করছি। বাংলা বিরোধী একটা দল সারা ভারতবর্ষে যখন সাকসেস রেট হাই, একমাত্র বাংলায় এসে আটকে গেছে। সে বাংলায় এই যে জিনিসটা হচ্ছে, বাংলায় সমস্ত রাজনৈতিক দলের মানে আমার মনে হয় বিজেপি ছাড়া সব দলই এই সিএর বিরোধিতায় পথে নামবে, রাস্তায় নামবে। মানুষকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা যে চক্রান্ত, মনটা অন্যদিকে ঘুরিয়ে দাও। কারণ বিজেপির এখানে সংগঠন নেই, বিজেপি এখানে বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে নেতৃত্ব চালায়, তাদের সমস্ত কিছু তাই। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারে ওরা, ওদের প্রচুর টাকা আছে, সেই টাকার জোরে ওরা মনে করছে আমরা যা খুশি তাই করতে পারি। এই জিনিসটা কিন্তু বিজেপি দেখিয়ে গেল, এবং দেখিয়ে যাওয়ার ফলে কিন্তু আলটিমেট কী হবে, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকতে পারে না। আরে ক্ষমতায় যখন থাকবে না তখন ওদের হালটা কী হবে, বা ওদের যারা এতদিন ধরে ফান্ডিং করে এসছে, আপনারা সবাই এড়িয়েই যাচ্ছি। এসবিআইয়ের উপর যেরকমভাবে সুপ্রিম কোর্ট আজকে আমরা যেরকমভাবে জাজমেন্ট দিয়েছে, এটা তো মানে অবিশ্বাস্য। ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাকে এই কথা শুনতে হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে, এটা লজ্জার বিষয়। আর নরেন্দ্র মোদী বা অমিত শাহ এদেরকেই বলবো, যে দেশে 8 কোটি শিশু না খেয়ে রাত্রিরে ঘুমোতে যায়, সেই দিকে চিন্তা দিন। সিএ বা এমন কিছু করে দেশটাকে আর রসাতলে পাঠাবেন না। শুভজিতের কাছে আসছি। শত্রু বন্ধু হয় কোথাও, নীতিগতভাবে সিএ বিরোধিতায় আবারও কি এই রাজ্যে বিরোধীরা একত্রিত হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে আইনটা এনেছে না, যে আইনটাকে আজকে দেখলাম নোটিফিকেশন বেরিয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। প্রথম কথা, এই সরকারের কোনো অধিকারই নেই। প্রথম কথা, এরা থাকবেই না। আগামী কিছুদিন পর যখন এই নির্বাচন হবে, নির্বাচনের পর দেখতে পাবেন বিজেপি সরকারে আর আসতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এভাবে সিএ এনে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না। এই সিএ বা যদি দেখা যায় যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি ইতিহাস দেখা যায়, মূলত নতুনভাবে কাউকে সিটিজেন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু যে অলরেডি সিটিজেন, যে অলরেডি ভোট দেয়, যার আধার কার্ড আছে, যে ভোটার কার্ড আছে, তার সিটিজেনশিপ কোনোদিন এই সিএ এনে ছিনিয়ে নেওয়া যায় না। আজকে আপনারা বলছেন বাংলার ওপর আক্রমণ, এটা খালি বাংলার ওপর আক্রমণ, নিশ্চিতভাবে বাংলার ওপর তো আক্রমণ হচ্ছেই, কিন্তু বাংলা ছাড়াও আজকে খালি বাংলা বিরোধী দল না বিজেপি একটি ভারত বিরোধী, জনবিরোধী দল, যারা সার্বিকভাবে আমাদের দেশের সমস্ত সম্পদগুলোকে বিক্রি করছে, দেশের সমস্ত মানুষকে একটা বেকায়দার পরিস্থিতিতে ফেলছে, এবং নিজেদের কিছু স্বার্থসিদ্ধির জন্য বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। আজকে বিজেপির হাতে কোনো ইস্যু নেই। বিজেপি কোনোভাবে মানুষের যে পরিষেবাগুলো দেওয়ার কথা ছিল, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলো কাজ করতে পারেনি বলেই আর ওই রাম মন্দির উদ্বোধন করেও দেখা গেল যে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটা তৈরি করা গেল না। তাই জন্য এখন সিএর মতো কালা কানুনকে নিয়ে আসতে হচ্ছে। আমি নিশ্চিত এ বাংলার মাটিতে তথা দেশের মাটিতে মানুষ ঐক্যবদ্ধ হবে, এবং এই বিজেপির এই যে কালা কানুন, এই কানুনকে খালি জ্বালিয়ে ফেলবে না, এই বিজেপির সরকারকে ফেলে দেবে। এই যে আইনটা বিজেপি আনছে না, এই আইন এনে ওরা পারবে না এই নির্বাচন পার করতে। এই নির্বাচন পার করা সহজ হবে না। দেশের গরিবি দেখুন, দেশের বেকারত্ব অবস্থা দেখুন, দেশে কোনো শিল্প হয়নি, কলকারখানা নেই, খালি কি হচ্ছে, দেশের মধ্যে একটা বিভাজনের পরিস্থিতি তৈরি করছে। আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষকে কি বলছে যে নাগরিকত্ব দেবে। মতুয়া সম্প্রদায়ের মানুষ তো ভোট দিল, শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে এমপি করলো, আবার নতুন করে তাদেরকে কি নাগরিকত্ব দেবে? নতুন করে নাগরিকত্ব আর কিছু নেই। পশ্চিম ভারতের পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানের যে বর্ডার লাগোয়া জায়গাগুলো আছে, এখান থেকে একদল মানুষ তারা ভারতবর্ষে এসেছিল। এই লোকগুলোকে যারা তথাকথিতভাবে অন্য দেশ থেকে বিভিন্ন কারণে এসেছে, খালি ধর্মীয় নিপীড়নটা তাদেরকে প্রমাণ করতে হবে, নিজেদেরই সেই দায়িত্ব। না, আমি বলছি সবাই কিন্তু ধর্মীয় কারণে আসেনি। কেউ হয়তো বেটার লাইভলিহুডের কারণে এসছে, কেউ কারণ মনে হয়েছে এখানে ফেসিলিটিস বেশি পাওয়া যাবে। আমরা জিওগ্রাফিতে পড়েছি তো, পুশ ফ্যাক্টর কাজ করে, যেখানে ইকোনমিক্সের ভাষায় অর্থনৈতিকভাবে কোনো সচ্ছল জায়গায় কেউ যেতে চায় বা কোনো ডেভেলপ জায়গায় যেতে চায়, নিশ্চিত কারণে সেই মানুষগুলো এসছে। এই একটা অংশের মানুষ যাতে এখানে নাগরিকত্ব পায়, তাদের জন্যই এটা ইনিশিয়ালি লোক যারা নাগরিকত্ব আইন নিয়ে পড়াশোনা করে তারা আলোচনা করেছে। কিন্তু নতুন করে কারো নাগরিকত্ব এরকমভাবে নিয়ে নেওয়া যায় না। এর কি মামাবাড়ি আবদার নাকি? আমরা ভারতবর্ষের যারা নাগরিক, আমাদের বাবা, কাকা, দাদুরা, তার দাদুরা এই ভারতবর্ষে দেখেছে। আর বিজেপি একটা 1980 সালে তৈরি হওয়া পার্টি, ও আমার নাগরিকত্ব আর তার অধিকার কে দিয়েছে? আমি কৃষ্ণদার কাছে আসছি। মানে গতকালের প্রার্থী তালিকা দেখার পর অধীর চৌধুরী খোঁচা মারছিলেন যে এটা বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য কিছু অংশে এমন প্রার্থী দেওয়া হয়েছে। এবার এই কংগ্রেসই বলছে যে একত্রিতভাবে এর বিরোধিতা হবে, এবং এ রাজ্যে বিজেপি যেটা তারা দাবি করে আসছে 35টা আসন, তারা 4-5টাও বেশি পাবে না। কিন্তু কোথাও গিয়ে
বারংবার এই টার্গেট, আপনাদের প্রার্থী তালিকা নিয়ে আজকে অনুষ্ঠান হবে এবং সেই আলোচনায় আসবে কেন আপনারা অমুককে ওই জায়গায় দিলেন, কিন্তু সবকিছু ছাপিয়ে এই যে ইস্যুটা সামনে এসে গেল এবং সর্বোপরি জাতীয় কংগ্রেসও সেই সময় বিরোধিতা করেছিল, আপনারাও করেছেন, এখনো জাতীয় কংগ্রেসও বলছে যে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কোথাও কি একটু কনফিউশন এসে যাচ্ছে না বারংবার? যাদের আসছে তাদের আসছে। আমি বলে রাখি অধীরবাবুর ক্ষেত্রে, অধীরবাবুর তো আমরা বারবার বলেছি যে উনি যেসব স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টগুলো সন্ধ্যেবেলায় যখন উনি এখানে প্রেস কনফারেন্স করে দেন, সেটাই সেই দিনই সকালবেলায় মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ, দুপুরবেলায় শুভেন্দু অধিকারী এবং সন্ধ্যেবেলায় সুকান্ত মজুমদারের মুখ থেকে অলরেডি আমরা এবং সারা মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ শুনে থাকে এবং সন্ধ্যেবেলায় সেইগুলোই রিপিট করে। উনি কার এজেন্ডা নিয়ে চলছেন সেই নিয়ে আমাদের মুখে বিস্তর সন্দেহ আছে। কালকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বলেওছেন এই কথাটা। কিন্তু এখানে মানে যদি উনার কেন্দ্রটা নিয়ে আমি বিশ্লেষণ করি, বহরমপুর কেন্দ্রতে যদি ভোটের পাটিগণিত দেখি, যদি ইলেকটোরাল অ্যারিথমেটিক দেখি, তাহলে উনারা জিতেছিলেন। তাহলে উনি যদি 1 নম্বরে থাকেন, তৃণমূল 2 নম্বরে থাকে, বামেরা আছে, বিজেপি ডিস্টেন্স পাস। তো আমরা যদি ক্যান্ডিডেট ভালো খারাপ যাই দিয়ে থাকি, তাহলে সেটা বিজেপিকে কি করে লাভবান করছে আমি বুঝতে পারলাম না। তো উনি তো বলতে পারেন উনি লাভবান হতে পারে, এটা আমি নির্বাচনী বা রাজনৈতিক বুদ্ধি বিবেচনাতে এটা হতে পারে, কিন্তু একটা 4th র্যাঙ্ক পার্টি তাকে আমার ক্যান্ডিডেট কি করে লাভবান করছে যেখানে উনি ফার্স্ট। মানে এই যে অদ্ভুত কথা বলছেন, এটাতে বোঝা যাচ্ছে যে কথাগুলো ওনার নয়, কথাগুলো সম্ভবত ওনার ব্যবসা বাণিজ্য যেই সব রাজ্যতে চলছে সেই বিজেপির নেতাদের আশীর্বাদ ধন্য হয়ে হয়তো ওনাকে কথা বলতে হচ্ছে। একটু বিরত করছে, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, এই পয়েন্টেই আপনার কাছেই ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমাদের মধ্যে বিজেপির বক্তা রয়েছেন জয় মল্লিক, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের আলোচনায়। আসছি আপনার কাছে, আমি তৃণমূল কংগ্রেসের বক্তার কাছে একবার আসবো, তাকে থামিয়েছিলাম। কৃষ্ণদত্ত দ্রুত শেষ করুন। আমি জাস্ট একটা পয়েন্ট এই সিএ এর নিয়ে বলতে চাই যে সিএ যে আগেরবার যা নিয়ম কানুন আমরা পড়েছিলাম তাতে কিছুটা তুমি উল্লেখ করলে যে এখানে এসে নাগরিকত্ব দাবি করবে তাকে এটা প্রমাণ করতে হবে যে ওখানে ওপারে সে ধর্মীয়ভাবে নিপীড়িত বা প্রতারিত। তার মানে তাকে ওখানকার একটা পুলিশ স্টেশনে এফআইআর করেছে এরকম দেখাতে হবে এবং সেটা আবার ভেরিফাই হবে। তার মানে এখানকার নাগরিকত্ব দেওয়ার জন্য পাকিস্তানের ক্ষেত্রে ওখানকার আইএসআই, বাংলাদেশের ক্ষেত্রে ওখানকার গুপ্তচর সংস্থা, আফগানিস্তানের ক্ষেত্রে তালিবানের গুপ্তচর সংস্থা, তারা প্রমাণ করবে যে হ্যাঁ এখানে সে নিপীড়িত হয়েছিল, তারপরে ভারত সরকার তার বেসিসে তাকে নাগরিকত্ব দেবে। এটা কি ছ্যাবলামো হচ্ছে? এটা কি ছ্যাবলামো? মানে সিরিয়াসলি এটা কি একটা দেশের নাগরিকত্বর মাপকাঠি? মানে এই যে বারবার, এবং আবার কি বলছে নাকি এটা ভারতের বাইরে বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের হিন্দুদেরকে সুরক্ষা দেবে। এদিকে কাট অফ ডেট ওরাই ঠিক করেছে 2014 সালের 31শে ডিসেম্বর। তার মানে 2014 সালের 31শে ডিসেম্বরের পর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে হিন্দুদের মেরে দিক, কেটে দিক, কেউ ভারতবর্ষের নাগরিকত্ব দাবি জানাতে পারবে না। এগুলো মানে কি লেভেলের ছ্যাবলামো হচ্ছে। আর নাকি হিন্দু হৃদয় সম্রাট। জয়ের কাছে আসছি, প্রধানমন্ত্রীর মুখে আমরা এই উক্তিটা মাঝে মধ্যেই শুনতে দেখি যে ইয়ে ডর হামে আচ্ছা লাগা। আপনারা 370 করেছেন, 3 তালাক বাতিল করেছেন, রাম মন্দির এনে নিলেন, সবকিছু ফ্লপ হয়ে যাওয়ার পরে একেবারে ইলেকশন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে সিএ লাগু হয়ে গেল, বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। 4 বছর 3 মাস, এতটা তো অল্প সময় নয়। বিরোধীরা এবার বলছে যে বিজেপি কা ইয়ে ডর আচ্ছা লাগ রা হ্যায়, কি বলবেন? ফ্লপ হয়ে গেল আপনাকে কে বললো? সেটা ফ্লপ হলো কিনা সেজন্য কি সিএ আছে? না, এটা প্রশ্ন করা উচিত ছিল। ফ্লপ হয়ে গেল কারোর পার্সপেক্টিভ থাকতেই পারে, কিন্তু আজকে সারা দেশ যেভাবে প্রত্যেকটা জায়গায় যে কটা পয়েন্টস মোদিজি বলেছিলেন যে আমরা এগুলো করব, উনি কথা দিয়েছিলেন, সেই কথাগুলো উনি রেখেছেন। সে 370 দ্বারা হোক বা ট্রিপল তালাক হোক, কথা দেয়নি তো, অযাচিতভাবে করে। আমার বক্তব্য হচ্ছে যখন এগুলো সাকসেসফুল হচ্ছে, আরে 100টা স্মার্ট সিটি, কথা বলতে দিন, আপনার 20 কোটি চাকরি এগুলো ছিল তো, তুমি বলবে, তোমাকেই বলতে হবে। আমার বক্তব্য হচ্ছে আজকে যখন তার প্রতিশ্রুতি দেওয়া একটা ঘটনা সেটা আজকে সফল হচ্ছে, তখন বিরোধীরা বলছে কেন জানেন তো, তাদের আর কোনো টপিক নেই আলোচনা করার। তাদেরকে এখন জাস্টিফাই করতে হচ্ছে যে তারা এখন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়তে হচ্ছে। এইটা হচ্ছে যন্ত্রণা তাদের, তারা সেই উত্তর দিতে পারছে না, সেইগুলোর জন্য এখন ধামাচাপা দেওয়ার জন্য এখন বলতে হবে। পয়েন্ট ইজ
এই ঘটনাটা ছাড়া, সিএ ছাড়া অনেক কিছু এরকম প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র সরকার বা মোদিজি নিজে। তো সেগুলো একটা একটা করে সফল হচ্ছে, সাধারণ মানুষ দেখছে, তারা খুশি। আজকে সারা পশ্চিমবঙ্গে দেখুন, যেখানে যেখানে মুতোয়ারা আছে, যেখানে যেখানে এরকম নিপীড়িত মানুষরা আছে, যারা আজকে এই সিটিজেনশিপ পাবে, নাগরিকত্ব পাবে, তারা আজকে রীতিমতো উৎসব মানাচ্ছে। মানে যারা নিপীড়িত নয় তাদের কি দোষ? তারা নাগরিক নয় কেন? না না, আমি বলছি জয়দা, যারা ভোট দিল তারা নাগরিক নয়। যারা নিপীড়িত নয় তাদের কি দোষ? তাদের কি জবাব দেওয়া হবে? কিসের দোষ? কে দোষ করেছে? না আমি অন্য কথা বলছি, এ কি নাগরিক নয়? আমি আপনাকে বলছি তোমাদের এমপি কি নাগরিক? প্রথম কথা হচ্ছে, শেষ করে নি। প্রথম কথা হচ্ছে বিরোধীদের এই যে একটা সুন্দর প্রপাগান্ডা তৈরি করা যে এই বিল আসলে বা এই আইন চালু হলে মানে আপনাদের প্রার্থী তালিকা তৈরি হওয়ার পর বাংলায় যে কজনের নাম এলো, শান্তনু ঠাকুর, জন বার্লা, তারা একটুখানি উয়া করলেন, আর আপনাদের সিএ নিয়ে আবারও এই যে নিয়ম আপনারা এতদিন, এর সঙ্গে 4 বছর 3 মাস কেন অপেক্ষা করতে হলো? এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন এমপি কি বললো তার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কারণ এটা একটা আইন অলরেডি হয়ে গেছে। এমপিদের নিয়ে এই কথা বলছে, আমি বলছি তো কোনো সম্পর্কই নেই। তার কারণ হচ্ছে এটা একটা আইন, দেশের একদম সর্বোচ্চ যে কনস্টিটিউশন সেখানে আপনি যার কথা বলছেন কোনো সম্পর্ক নেই, সেই শান্তনু ঠাকুরের একটি প্রতিক্রিয়া আছে আমাদের কাছে, শুনি কি বলছেন তিনি। সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি, কারণ দীর্ঘ 75 বছরের লড়াই এবং সেই লড়াইয়ে 3 পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে। ভারত ভাগের সময় তারা ভারতের ভেতরেই ছিলেন, কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তানি হয়ে গেছিলেন। তারা কিন্তু ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন, কিন্তু পলিটিক্যাল কনস্পিরেসির কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে। পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারেনি। যখন ভারতবর্ষের ভাগের রেজুলেশন তৈরি হচ্ছিল, তখন উনি জওহরলাল নেহরুকে চিঠি পাঠিয়েছিলেন যে ফরিদপুর, বাখরগঞ্জ, খুলনা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, এটাকে ভারতবর্ষে ভেতরে নেওয়া উচিত। কিন্তু দেখা গেল জওহরলাল নেহরুর সমীক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন, কিন্তু উনি সেন্ট্রালের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে যে রেজলিউশন তৈরি, তাতে উনি লিখিত দিয়েছিলেন যে এটা ওয়াটারল্যান্ড, এটা ইন্ডিয়ার দরকার নেই। জয় কি বলবে? হ্যাঁ, আপনি তো বললেন যে কারো কোনো এমপির কথা শুনে ট্যাপও করেছে, তারপর নাকি সিএ চালু হয়েছে। এটা কি হলো? এটা তো একটু আজকের সিএ রুলস ঘোষণা করার পরে ওনার প্রতিক্রিয়া, তো ওটা কোনো ভুল কথা নাকি? একদম ঠিকই তো। আপনি তো একই কোশ্চেন আমাকে করছেন যে 2024-এ আজকে এসে যখন রুলসটা আসলো, সেই রুলসের এগেনস্টে আপনি আমার কাছে প্রতিক্রিয়া নিচ্ছেন। তো একই কোশ্চেন ওখানে মিডিয়া তার সামনে করেছিল। উই আর বোথ অন দ্য সেম বোট। আমি একটা অন্য প্রশ্ন করছি, তু শব্দ করার পর তাকে নিয়ে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, তিনি এই উৎসাহী জনগণের উদ্দেশ্যে বলছেন যে 3 দশকের অপেক্ষার অবসান। এটা কি মানুষকে বোঝাতে এই রাজ্যের বিরোধীরা অক্ষম বলে মনে করছেন? আজকের ওটা আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি অশোকদা, সেটা হচ্ছে যিনি এই কথাগুলো বলছেন তিনি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না? নিঃসন্দেহে তিনি নাগরিক বলেই উনি ভোটে লড়েছেন, মন্ত্রী হয়েছেন। এই নাগরিকত্ব যে আপনারা বলছেন যে সিএ নতুন করে নাগরিকত্ব দেবেন, কাদেরকে দেবেন এবং যারা নাগরিক তাদেরকে আপনারা কি বিচারে বলছেন যে নাগরিক কি? বিষয়টা হচ্ছে আপনাদের কাছে এই বলুন, আমি জিজ্ঞেস করছি। নয়, হ্যাঁ সম্পূর্ণ নয়। আপনি বলছেন যে মতুয়া, উনি মতুয়া বলে উনি টিকিট পেয়েছেন, উনি তাহলে নাগরিক, এই লজিক দেখাতে চাইছেন। আপনার কাছে ইনফরমেশনই নেই। জিজ্ঞেস করছি, নাগরিক প্রচুর মতুয়া আছে, শেষ করতে দিই, প্রচুর মতুয়া আছে যারা এখনো নাগরিকত্ব পায়নি, তারা নিপীড়িত। ধর্মীয় কোথায় কত সংখ্যাটা কত? সেটা সংখ্যাটা তো বিষয় নয়, বলছি ভারত সরকারের দেওয়া আছে। আমি বলছি তো ভারত সরকারের সংখ্যাটা দেওয়া আছে, সেই সংখ্যাটা 500, সংখ্যাটা হচ্ছে 5000, এবং সেটার মধ্যে পাকিস্তান থেকে এবং আফগানিস্তান থেকে আলাদা ডিফারেন্সটা কি? তো তার মানে বাংলার মতুয়ার সংখ্যা না না, অসুবিধাটা কোথায়? 40 থেকে অসুবিধাটা কোথায়? আপনি 40 থেকে 43 আপনারা কনফিউজ করছেন। আপনি আলাদা করে কাকে নাগরিকত্ব দেবেন? 5টাই হোক না কেন, 5টাও যদি 5 কেন 50 করুন, সেটা বলছি না। এক্স্যাক্টলি কাকে দেবেন? পাঁচের আড়ালে 5
লক্ষ মানুষকে নাগরিকত্ব করার ষড়যন্ত্র। এই হচ্ছে সমস্যা, আপনি ইনফরমেশনই জানেন না। ইনফরমেশন অমিত শাহ বলেছিল, অমিত শাহ বলেছিল প্রথমে সিএএ হবে তারপরে হবে। আচ্ছা দাদা অ্যাকশন এই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল যে কিভাবে টুপি পরাতে পারে যে এই আইন কোনোভাবে কারোর নাগরিকত্ব কেড়ে নেবে না। অমিত শাহ কি বলেছে? চালাবো, 100 বার বলেছে। তাহলে আমি চালাবো নাগরিকত্ব কেড়ে নেবে না। আমি দায়িত্ব করে তুলেছে এই বিজেপি, সেখানে কিভাবে তার মানে প্রতিক্রিয়া দিয়েছে সেটা জাতীয় স্তরে এ রাজ্য তৃণমূল কংগ্রেস যখন সিএ বিরোধিতা করেছে এক সুর এসেছে। এক্ষেত্রে যদি সিএ নিয়ে জাতীয় স্তরে আবারও এই প্রশ্ন উঠতে শুরু করে, যা ইতিমধ্যে দেশ জুড়ে একটা প্রভাব দেখা যাচ্ছে, কি ভূমিকা থাকবে আপনাদের? একদম বিরোধিতার চরম পর্যায়ে যেতে হবে, দরকার হলে সশস্ত্রভাবে বিদ্রোহ করতে হবে, কোনো আগে পিছে ভাব নেই। উনি বললেন না স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য দরকার হয় সশস্ত্র বিপ্লব বা যাই হোক তাই করতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা, আরে ফর ইনফরমেশন 4380 জন লোক যারা ওয়েল এস্টাবলিশ ইন ইন্ডিয়া, ব্যবসা আছে, ভালো চাকরি করতো, তারা কিন্তু ইন্ডিয়ার নাগরিকত্ব ছেড়ে চলে গেছে অন্য ইউরোপিয়ানদের কাছে। আর 168 জন গুজরাট থেকে যারা মেক্সিকোতে চোরা পথে পালাতে যেত, এবং 168 জনই গুজরাটি, তাদের মধ্যে 35 জন না 36 জন রাস্তায় আস্তে আস্তে মারা যায়। তাই এই গুজরাটিরা কেন গুজরাট ছেড়ে পালিয়ে যাচ্ছে আমেরিকায় ঢোকার জন্য মেক্সিকো দিয়ে, এগুলো তো বলার বিষয়। এক মিনিট আর এই যে গগৈ যে এনআরসি নিয়ে এতগুলো হিন্দু বাঙালিকে আসামে ওরকম অত্যাচার করেছে, জুতো মেরে ওকে রাজ্যসভার সদস্য হওয়া উচিত। ওই লোকটার রিটায়ার করার 1 মাসের মধ্যে ওকে রাজ্যসভা করলো ঘুষ, তার আগে ভয় দেখালো হোটেলে মেয়ে নিয়ে কেলেঙ্কারি করে। এ কি হচ্ছে? এটা কি ব্যাপার? ওটা সুপ্রিম কোর্টের জজ নাকি উনি মাথা নত করে বিক্রি হওয়া জজ? আর ভাল লাগছে না শুনতে। আর স্বাধীনতার 75 বছর বাদে আজকে বলতে হচ্ছে আমাকে আমি নাগরিক ভারতবর্ষে। তাহলে এ রাজ্যে যদি বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে দাঁড় করায়, তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে যা বলেছেন তখনও তারই প্রতিবাদে এইভাবেই বলবেন? আমি তো সামনাসামনি বলবো, আমি অনেক জায়গায় বলেছি। উনি তো একদম বায়াসড লোক একটা, মানে জজের চেয়ারে বসে এরকম অভদ্র অসভ্য বদমাইশ জজ আমি দেখিনি। উনি টাকা কান্ডি, তার প্রমাণ কি আছে? আমি উনিও তো টাকা খেতে পারেন। আসছি একটা ছোট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি এই আলোচনায়। বাংলা বলছেতে সঙ্গে থাকবেন, বিরতির পর ফিরে এলাম। বিরতির পর দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। ভোটের আগেই সিএ লাগু এবং দেশ জুড়ে এই বিজ্ঞপ্তি জারির পর আগামীকাল থেকে পোর্টালে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, এবং আইন বাস্তবায়িত হওয়া মাত্রই এই অনলাইন পোর্টাল যার কথা বলা হচ্ছে, বিশেষত এই রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস কৃষ্ণদা প্রচারে নামবে, প্রার্থী তালিকা আপনাদের ঘোষণা হয়ে গেছে, জনগর্জন সভা থেকে এজেন্ডা স্থির করে দিয়েছেন দলের 1 নম্বর 2 নম্বর, তাহলে কোথাও এই সিএ ইস্যুকে তৃণমূল কংগ্রেসের দিকে এ রাজ্যে বিজেপি, কংগ্রেস, বাম এতদিন ধরে যে দুর্নীতি, ইডি, সন্দেশখালী প্রসঙ্গগুলোকে নিয়ে তীর ছুটতো, এবার আপনাদের দিকে সেফগার্ডটা কি থাকছে? তাহলে সেফগার্ডের দরকার নেই। ইস্যুগুলোর কি হলো? যদি এইগুলো এতই ভালো ইস্যু বিরোধীদের জন্য, এইগুলো এতই ফুল প্রুফ ইস্যু, তাহলে হঠাৎ এই সিএএ আর এইসব উত্তেজনাপূর্বক কথাবার্তা এগুলো বলতে হচ্ছে কেন? একটু আগে জয় বলল সিএএটা আমরা খুব অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, সিএএটা কারোর নাগরিকত্ব কাড়ার জন্যে নয়, সিএটা নাগরিকত্ব দেওয়ার জন্যে। ওদের নেতা আশা করি জয়ের থেকে একটু সিনিয়রই, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলায় বসে কি বলেছিলেন আমি চালিয়ে শোনাচ্ছি। सीए भी आने के बाद एनआरसी आएगा, और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। सीए संग एनआरसी का गुली दिते हैं, देश की समस्या है। सीए संग एनआरसी का गुली दिते হচ্ছে। আপনি দুটো জিনিস এক মিনিট শুনে নাও অমিত শাহর কথা আটকাচ্ছ কেন? অমিত শাহর কথা আটকাচ্ছ কেন? অমিত শাহর কথা আটকে দিচ্ছ কেন? না আমি কোথায় করছি? তো অমিত শাহ বলছে। আরে অমিত শাহ বলছে তো, বিষয়টা কি? অমিত শাহ কি বলছে?
অমিত শাহ বলছে প্রথমে সিএবি, আগে সিএবি ছিল, এখন সিএ নামকরণ হয়েছে। ও বলছে আগে সিএ আসবে, তারপরে এনআরসি হবে, এবং এনআরসির মাধ্যমে আমরা তখন বুঝে নেব। কেন কি বাংলাটা একটা বর্ডার স্টেট, এখানে তো ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এসে গেছে, আমরা বুঝবো কে নাগরিক নাগরিকত্ব নয়। তার মানে সিএটা কোনো একটা বিষয় নয়, এরপরেই হবে এনআরসি। তো আমরা তো এটাই বলছিলাম। এবং এটার মধ্যে মানে এটার মধ্যে মিথ্যাচার কতটা আমি বলছি, ওরা বলছে এক মিনিট, ও যেটা বলছে যে সিএ তে কি হবে, প্রথমে একটা পোর্টাল খুলেছে, তাতে মানুষ অ্যাপ্লাই করবে, তার মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে স্বীকার করবে যে আমি বিদেশী। তার মানে তাকে আগে স্বীকার করতে হবে যে আমার কাছে যে ভোটার কার্ড আছে বা আধার কার্ড আছে, যে লিঙ্কটা হয়েছে, এই যে ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্টও থাকতে পারে, যার দরুন আমি শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছি, আইডির মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে আপনার অনলাইনে সেই আবেদনই সে তো হবে, সে তো যা হওয়ার আমরা তো দেখলাম কিছুদিন আগে কিভাবে আধার বাতিল হচ্ছিল। তো তার মানে তাকে প্রথমে এই আন্ডারটেকিংটা দিতে হবে যে আমি বিদেশি, এবং আমার কাছে যে এখন অবধি প্রমাণপত্রগুলো ছিল সেইগুলো বেআইনি ভাবে বা ভুয়ো নেওয়া হয়েছিল, তারপরে সে অ্যাপ্লাই করবে। তাহলে তো সরকারটাই ভুয়ো। এবং আমি তো এক্স্যাক্টলি বলছি, তার মানে এই কার্ডগুলো দিয়ে সে শান্তনু ঠাকুরকে ইলেক্ট করেছিল, নরেন্দ্র মোদীকে ইলেক্ট করেছিল। যারা আইন করলো তারা এমপি নয়, 19 লক্ষ নাগরিক কিনা তারা এটা বাঁচতে 1600 কোটি টাকা খরচ হয়েছে। আপনারা প্রতিশ্রুতি তো দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে বছরে 2 কোটি চাকরি হবে, 10 বছর অতিক্রান্ত হয়ে গেল, সেগুলো তো যাচ্ছি না পুরনো কথাতে। এত কোটি টাকা খরচ করে আপনারা সিএ এনআরসির তফাৎটা বোঝাতে চাইছেন মানুষকে? বিষয় হচ্ছে এই সিএ এনআরসিটাকে গুলিয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করার যে দায় বা দায়িত্ব নিয়েছে এই দলগুলো, তাদের কাছে আমি একটু বলি। একটু আগেই কৃষ্ণদা বলছিলেন যে কত সামান্য 5000 একটা সংখ্যা, তো যদি 5000 সংখ্যারই বিষয় হয় তাহলে আপনার চিন্তা কি? আমার তো এনআরসিটা চিন্তা। হ্যাঁ আসছি আপনার কথায় আসছি, যে সত্যি যদি এই 5000 সংখ্যাই হয়, বা যে কটা মানুষের কথা বলছেন সিএ নিয়ে কথা, যে ভোটার যে নাকি শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছে, তার মধ্যে বেশ কিছু আছে যেটা আপনার তৃণমূলের যে ক্যান্ডিডেট তাকেও ভোট দিয়েছে। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে না পয়েন্ট ইজ আজকে যদি এরা নাগরিকত্ব পায় তাহলে আপনার অ্যালার্জিটা কোথায়? আমার তো নাগরিকত্বতে কোনো অ্যালার্জি নেই, আমার অ্যালার্জি হচ্ছে সিএ এর পর যে এনআরসি হবে, তাই তো? সেটা নিয়ে আছে, এবং তাকে তোমরা বেছে বেছে যে বাঙালিদেরকে নাগরিকত্ব, আরে বাবা দাঁড়ান, সেটা হচ্ছে আমাদের প্রথম ধন্যবাদ জানাই যে অ্যাট লিস্ট এইটুকু স্বীকার করলো যে সিএ তে আপত্তি নেই। না 100 বার আপত্তি আছে, এই আবার 30 সেকেন্ড হলো না, নিজেকে কন্ট্রাডিক্ট করছে। আমার কথা না 1 মিনিট, এনআরসি সেম ডিক্লেয়ার সিএ কেন করবে না? যে ওপার বাংলা থেকে এসে বলবে আমি ওপার বাংলা থেকে প্রতারিত হয়েছে, সেলফ অ্যাটেস্টেড, তাকে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে। এইটা কেন করছে না? প্রথম বিষয় হচ্ছে এইটা না করে কন্ডিশনাল কেন? প্রথম কন্ডিশনাল মানে হচ্ছে সেখানে, আরে প্রথম বিষয় সেখানে কাটমানি খাবে। আজকে যেখানে গ্যাজেট নোটিফিকেশন জারি হয়েছে, কতগুলো ফর্ম আছে বলুন তো? আরে এটাই তো বলছি, আপনি জানেন না, আপনি জানেন না কতগুলো ফর্ম আছে, নাগরিকত্ব দেওয়ার থাকে আনকন্ডিশনাল নাগরিকত্ব হবে জানেন না, এটাই তো বলছি। কি জমা দিতে হবে নাগরিকত্ব দেওয়ার থাকলে আনকন্ডিশনাল নাগরিকত্ব জানেন না, কি কি ডেটা হবে জানেন না, থেকে প্রতারিত নিপীড়িত হয়ে এসেছে, এটাই যথেষ্ট জানেন না। কন্ডিশনাল কেন বলছেন? এটা হয়ে এনআরসি চালু করার জন্য আবার আরেকটাই আনবেন? আমি আপনাদের পরের লিস্টে কি আছে ক্রোনোলজি? পয়েন্ট হচ্ছে এখনো পর্যন্ত সম্ভবত 1 ঘন্টাও পেরোয়নি কেন্দ্র সরকার এই রুল জারি করেছে, গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে। প্রথম কথা হচ্ছে বিষয় এটাই তো বিষয়, এখন কেন বিষয় হচ্ছে 2019 এর ডিসেম্বরে আইন পাস হলো, 2024 এর ইলেকশনের আগে কেন উনি পড়েননি? সেই ফর্মগুলো না পড়ে কেন ফর্ম পড়বো কেন? আরে আপনাকে কেন হবে? আপনাকে ওপার বাংলা থেকে অত্যাচারিত নিপীড়িত বাঙালি কেন নিতে হবে না? কৃষ্ণদা 1 মিনিট, আপনারা 9 স্বাধীনতার অমৃতকালে বলুন যে আমরা অর্ধ নাগরিক যারা তাদেরকে নিয়েই অমৃতকালে প্রবেশ করেছি, ক্লিয়ার করে দিন মানুষের কাছে। বারংবার দফায় দফায় এই জল্পনাগুলো সৃষ্টি করার কারণটা কি? এটাই আপনার কাছে আমার শুরু থেকে প্রশ্ন ছিল। বলবেন এতগুলো মানুষ যখন এই দলের প্রতিনিধি, তারাও বলছে জল্পনা, তাদের প্রতিনিধিত্ব করছে না, সেই মানুষগুলো তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, তারা আশঙ্কা প্রকাশ করছে। কি বলছেন, এটাকে জল্পনা বলা যায় না? অ্যাবসলিউটলি এটা জল্পনা নয়, এই কয়েকজন বললেই জল্পনা হয়ে যায়, কিন্তু পরিষ্কার করে তো আপনারা বলতে পারছেন না সেটা। জয় আসবো একটা ছোট বিরতিতে যেতে হবে, ফিরছে এক্ষুনি বিরতি নিয়ে।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছে আপনার সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে জোরদার জল্পনার যে কথা হচ্ছিল সিএ এনআরসি নিয়ে, বিজেপির প্রতিনিধি এনআরসি প্রসঙ্গেও সেই ফারাকটা বোঝানোর তিনি চেষ্টা করছিলেন, কিন্তু কংগ্রেসের কাছেও আমি এই প্রসঙ্গেই আসছি। নতুন আইন আসবে কিনা সেটা নিয়ে বিষয় নয়, কিন্তু আর কয়েকদিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আপনাদের একটা তো যাত্রা এখনো চলছে, প্রার্থী তালিকা এখনো পর্যন্ত আপনারা সামনে আনেননি। সিএ কি শুধু একটা ইস্যু, নাকি কোথাও একটা নজর ঘোরানোর জন্য এটা একটা স্টান্ট, যেরকম আপনারা অভিযোগ করে থাকেন বিজেপির দিকে? দেখুন, সিএটা নজর ঘোরানোটা জানি না, কিন্তু বাঙালিদের ওপর আঘাত আনার জন্য সিএটা খুব ভালো। এই নর্থ ইস্টে চলবে। নর্থ ইস্টে আপনি দেখবেন 1 সপ্তাহের মধ্যে আন্দোলন শুরু হবে। ত্রিপুরা, আসাম, মেঘালয়, ওখানে এমনি বাঙালিদের অবস্থা খুব খারাপ, ওখানে মেরে তাড়াচ্ছে। এবার ওখানে আন্দোলনটা শুরু হবে, যেটা ছিল ওদের মানে আসামিজদের ওদের বক্তব্য যে কেন বাঙালিদের ওখানে নাগরিকত্ব দেওয়া হবে, এই নিয়ে ওখানে আন্দোলন চলবে। হেমন্ত বিশ্ব শর্মা, যিনি মানে মোটামুটি নর্থ ইস্টটা সামলান, তিনি এবার অস্বস্তিতে পড়বেন। আবার আলফা সালফার মতো সমস্ত উগ্রপন্থী সংগঠন জাগবে এবং নর্থ ইস্টটাকে আবার অশান্তি করার চেষ্টা হবে। এই বলছি তো যে বাঙালিদের আবার একটা ওই নর্থ ইস্টটাকে উৎখাত করার এসিএর একটা কারণ হয়ে দাঁড়াবে। একটা সময় ওখানে বাঙালিরা অনেক দিন ধরে, স্বাধীনতার আগে থেকে আসাম বা শিলং, মেঘালয় প্রচুর জায়গায় থাকতো, সেসব তো চলে গেছে, এখন নেই, অনেকেই চলে এসছে, বাধ্য হয়ে এসছে আর কি। মানে পূর্ব বাংলার অঙ্গ ছিল ওটা। হ্যাঁ, সিলেটের অঙ্গ ছিল পুরো। বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন ফান্দোলন হলো, ওখানে খেপিয়ে পুরো বরাক ভ্যালি থেকে একদম শিলংয়ে বসে তো শেষের কবিতা লিখেছি একদম রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং এটা কথা নয়। যে জিনিসটা হলো গিয়ে আবার বাঙালিদের নর্থ ইস্ট থেকে উৎখাত করার চক্রান্ত কিন্তু সিএ। বাঙালিদের আবার ওখান থেকে ভূমি ত্যাগ করে নিজের বাড়ি ঘরদোর চাকরি ছেড়ে আবার পশ্চিমবঙ্গে আসতে হবে। একদম টিপরা মাথার সাথে যে এগ্রিমেন্ট করেছে বাঙালিদেরকে ওখানে মানে বললাম তো ত্রিপুরা সর্বশান্ত করার। কংগ্রেস এই বিষয়ে যদি সরব হয়, আপনাদের দিকে আবারও হিন্দু ভোট নিয়ে টার্গেট করবে বিজেপি, এই জিনিসটা কি মাথায় রাখছেন? না, হিন্দু মুসলমানটা এখানে খুব ছোট ইস্যু। কারণ ভাই আমরা তো আসামে দেখেছি হিন্দুরাই সবচেয়ে মানে জেলের বন্দী ছিল আর কি। অশোকদা, আমি জাস্ট একটা পয়েন্ট বলছি, যেহেতু সুচন্দ্রিমা বলল, এই যে ওরা প্ল্যানটা করেছে সিএ এনআরসি, এবং এইটাতে সব থেকে বেশি যারা আসামেও আমরা দেখেছি, আমি আবার বললাম, যেই 18 লক্ষ বাঙালির বিরুদ্ধে এই আইনটা, কালা আইনটা নামিয়ে আনা হয়েছিল, নাগরিকচ্যুত করার চক্রান্ত হয়েছে, তার মধ্যে 13 লক্ষ হচ্ছে বাঙালি হিন্দু। এবং এখানেও দেখবেন পশ্চিম বাংলাতে যে বাঙালির একটা বড় অংশ যারা প্রান্তিক, এবং তাদের মধ্যে একটা বড় অংশ এসসি এসটি এবং তপশিলি কমিউনিটি, তাদের যাদের জমির মানে নথি দেখাতে পারবেন না, তারা এটাতে সব থেকে বেশি বিপদে পড়বে। এবং ওরা এটা খুব প্ল্যান করে করছে, এবং সম্পূর্ণভাবে জমি, পুঁজি, চাকরি, ব্যবসা দখল করা, এবং বাইরের বিশেষ করে গুজরাটিদের হয়ে এই দালালিটা কিছু বাঙালি পদবীধারী বিজেপির নেতা করছেন। এগুলো একদম বন্ধ হওয়া উচিত। মানে আমি বলছি যে সমস্ত দল, মত, ধর্ম নির্বিশেষে এই সিএর বিরোধিতা করা উচিত। কিছু মানে অনাবশ্যকই হয়রানির শিকার হবেন যদি এই মানুষ যাদের টার্গেট করে একটা অংশকে বলা হচ্ছে বারংবার যে তাদের আওতাকে আনার জন্য এই আইন। শুভজিৎ, কোথাও কি মানুষের মধ্যে এই বিবেচ্য বোধবুদ্ধিটা কি এখনো পর্যন্ত জাগেনি বলে বিরোধীদের মনে হচ্ছে, যে তারা সন্দেশখালী ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যে ভিড় দেখা গেল, সন্দেশখালী ইস্যু সেখানে কাজ করলো না, ইডি, সিবিআই এগুলো কাজ করলো না, তাহলে এবার সিএ নিয়ে বিজেপি মাঠে নেমেছে গোটা দেশের মধ্যে? দেখো, প্রথম কথা তোমায় বলি, এই যে সিএ নিয়ে একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে না, এর একটাই কারণ বিজেপির কাছে মানুষকে যে বিজেপি কি দিল, মানে পজিটিভ কি দিল, সেগুলো বলার জায়গা নেই বলে বারবার সিএ কথা বলছি। আমাদের রাজ্যের সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিশ্চিতভাবে এর বিরোধিতা আমরা প্রথম দিন থেকে করছি, কিন্তু বিজেপি দেখছে যে সেখানেও বিজেপি সেই স্পেস পাচ্ছে না বলে বিজেপিকে একবার সিএ এর কথা বলতে হচ্ছে। দেখো, কোন জায়গায় মিটিংয়ে কত লোক হয়েছে, ব্রিগেডে কত লোক হয়েছে, বা বামেদের সভা, তৃণমূলের সভা, এগুলো পার্থক্য করে এটা অনেক বড় আলোচনা করতে পারে, কিন্তু এখানে বড় কথা হচ্ছে কি, ব্রিগেডে সভা হয়েছে, শাসক দল ডেকেছে, যে ব্রিগেডের লোক হয়েছে, বা সিপিএমের সময় লোক হয়েছে, এবার কোথায় কম হয়েছে, বেশি হয়েছে, এগুলো এখানে আলোচনা করার বিষয় নয়।
আমার কথা হচ্ছে বিজেপি এখানে বারবার যে একটা কথা বলছে না যে নাগরিকত্ব দেওয়ার কথা। আচ্ছা, প্রচুর মানুষ আছে যারা হয়তো তথাকথিতভাবে হিন্দু নয়, কিন্তু তারা হয়তো অন্য ধর্মের মানুষ, কিন্তু তারা হয়তো কোনো কারণে ওই নিজেদের ধর্ম বা অন্য কোনো ধর্মের কাছে তারা আক্রান্ত হয়েছে বলে ভারতবর্ষে আসতে চাইছে। এরা কেন নাগরিকত্ব পাবে না? এর উত্তর বিজেপি দিতে পারবে। তারা হয়তো ভারতবর্ষে আসতে চাইছে। এরকম তো বহু সংখ্যক মানুষ আছে যারা হয়তো তথাকথিত মুসলিম সাম্প্রদায়িক শক্তির হাতে থেকে গেছে এই দেশে। না, এরকমও আছে, আবার এরকম লোকও তো আছে যে তথাকথিত মৌলবাদী যারা মুসলিম সেই সংগঠনগুলো দ্বারা আক্রান্ত হয়েছে মুসলিম মানুষ আছে, তারাও তো ভারতবর্ষ যদি আসতে চায় তার অসুবিধা কোথায় আছে? তারা যদি ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষে আসতে চায় বা অন্য কোনো ধরনের মানুষ, খালি মুসলিম বলে বলছি না, আসলে ব্যাপারটা এখানে পুরো তালগোল খিচুড়ি চলছে। এখানে নতুন করে আপনি সিটিজেনশিপ দেবেন কিভাবে, কাদের দেবেন? একে বলছেন যে ফর্ম ফিল আপ করতে হবে, তার মানে ফর্ম ফিল আপ কি সবাইকে করতে হবে? নিশ্চয়ই আমাকে করতে হবে, তোমাকে করতে হবে, এক মিনিট, সবাইকে করতে হবে। তাহলে ফর্ম ফিল আপ যখন আমি করবো, আমার অলরেডি ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আমার কাছে রিকুইজিট ডকুমেন্ট আছে, আমি তাহলে অলরেডি কেন আমার ফর্ম ফিল আপ করতে যাবো? আমি তোমাকে একটা জিনিস মনে করিয়ে দিই শুভজিৎ, নিশ্চয়ই তুমি পড়েছো এবং তুমি জানো, সেটা হচ্ছে যোগেন মণ্ডল, পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী। তিনিও একটি নমশূদ্র বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতেন এবং উনি সেই দিন কিন্তু ভারতের অধীনস্থ আসতে স্বীকৃতি দেননি। উনি পাকিস্তানেই থাকতে সম্মতি জানিয়েছিলেন এবং পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন। যেভাবে উনি তার নমশূদ্র যে কমিউনিটিকে যেভাবে ভুল পথে পরিচালিত করেছিলেন, যার উনি নিজেও ভুগেছিলেন, পরের দিকে উনি পাগলের মতো এই আমাদের বনগাঁ রানাঘাট এই অঞ্চলে স্টেশনে ঘুরতেন, তো উনি নিজে একটা ভুল পথে হেঁটেছিলেন এবং নিজের কমিউনিটিকেও ভুল পথে চালিত করেছিলেন। আজকে এই শান্তনু ঠাকুররা তারা পুনরায় আবার এই প্রান্তিক মথুয়া সমাজের মানুষকে এই বিজেপি এবং এই গুজরাটিদের খপ্পরে পড়ে তারা এই ভুল পথে নিয়ে যাচ্ছে এবং সর্বশান্ত করে দেবে। যেভাবে যোগেন মণ্ডলের সময় সেই প্রান্তিক মানুষরা সর্বশান্ত শান্তনু ঠাকুররা মানুষকে কর্মসংস্থান দিতে পারলো না, এই ওনার এলাকার মানুষকে চাকরি দিতে পারলো না, উনি দেবে নাগরিকত্ব। বিষয়টা হচ্ছে এই পুরো বিষয়টাকে একটা অন্যদিকে নিয়ে গিয়ে বোঝো ঠেলা। হ্যাঁ, মানে আমি বলছি ফ্যাক্ট হচ্ছে, একটু আগে শুভজিৎ বলছিল আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কেউ আপনাকে ফর্ম ফিল আপ করতে বলবে না। তুমি তো বললে এখানে, আমি তো জানি যাদের প্রয়োজনীয়তা আছে, যারা সিটিজেনশিপ পায়নি, যারা নাগরিকত্ব পায়নি, তারা ভরবে। এটা সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষের লোককে ভরতে হবে না। তো এই ভুল বোঝানো যে আমাদের এবার ফর্ম ভরতে হবে, তো ফর্ম আপনাদের কাউকে ভরতে হবে না, তারাই ভরবে যাদের দরকার, যারা এখনো ইন্ডিয়া সিটিজেন নয়। কে নয়, তারা ভোট দিল তো। আমার বক্তব্য হচ্ছে যারা ভোট দেয়নি তারা ভরবে। 2019 আমি স্পেসিফিক প্রশ্ন, যারা ভোট দেয়নি তারা কি ভরবে? তৈরি হওয়ার আগে তাতে 6টি সংখ্যালঘু, অর্থাৎ যেখানে হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, কোথাও মুসলিম মুসলিম বাদ দিয়ে বাকি ধর্মের কথা থাকবে কেন? নেই কেন? লেখা তো, আমরা তো ভারতবর্ষ তো আলাদা করে সেগমেন্টেড কেন করা হচ্ছে? এখানে এই তো ঘটনা, এইভাবেই তো বিভ্রান্ত করা হয় পশ্চিমবঙ্গের মানুষদের। পরিষ্কার বলা হয়েছে মাইনরিটিজ, পাকিস্তানে মাইনরিটি মুসলিম নয়, বাংলাদেশে মাইনরিটি মুসলিম নয়, নেপালে তো মাইনরিটি হতে পারে, দেশগুলো নেপালে মাইনরিটি তো মুসলিম না, মাইনরিটি মুসলিম নয়, সেখানে নেপালে তো মাইনরিটি মুসলিম না, খুব ভালো কথা, শ্রীলঙ্কায় তো মাইনরিটি মুসলিম না। না, তুমি একটা প্রশ্ন উত্তর, খুব ভালো কথা, মাইনরিটি, কিন্তু 31শে ডিসেম্বর 2014 পর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মাইনরিটিদের নিয়ে তোমাদের পরিকল্পনা কি? আমার বক্তব্য হচ্ছে মাইনরিটি যারা আছে, যারা ধর্মীয় কারণে নিপীড়িত, যারা এখানে আবার বলছি এনআরসি নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না, কারণ এনআরসি যতক্ষণ না লাগু হচ্ছে কি তার নিয়ম মানে হবে না বলছো তুমি, সেটা হচ্ছে হবে না বলছো কি? আজকে সিএ আমি থামাচ্ছি একটা ছোট বিরতি নিয়ে ফিরছি আলোচনার মধ্যে, সঙ্গে থাকবেন বাংলা বলছোতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। একেবারে অল্প সময় আমি চারজনের কাছে সংক্ষিপ্ত বক্তব্যে আসবো। এক তো সিএ প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা বেরোনোর পর আজকে দিনটা আরো একটি গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টে এসবিআই এর এভাবে ধাক্কা খাওয়া।
নির্বাচন কমিশনের বেঞ্চ থেকে আরো একজনের বেরিয়ে যাওয়া, বিজেপির কি কোথাও দিন ঘোষণার আগে যে অস্বস্তিগুলো ঢাকার জন্য কোথাও এই সিএ চমক? আমি শুরু করছি জয়কে দিক, সংক্ষিপ্ত। প্রথম কথা যে সুপ্রিম কোর্টে ধাক্কার কথা বললেন, সেই সুপ্রিম কোর্টে আরেকটা ধাক্কা খেয়েছে রাজ্য, সেটা হচ্ছে সিবিআই তদন্ত করবে এবারে সন্দেশখালীর এই কেসগুলো, সেটাও কিন্তু রাজ্য ধাক্কা গেছে, সেটাও একটু মনে করে দিতে চাই। দ্বিতীয় হচ্ছে সিএ এই সময় যেটা রুলটা এসছে, এর আইনটা অনেকদিন আগে পাস হয়েছে, এবার জাস্ট রুলটা এলো, তো এটা কাকতালীয়ভাবে হয়তো নির্বাচনের আগে হতে পারে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আর একটু আগে তৃণমূলের প্রতিনিধি উনি বললেন খুব ক্লিয়ার ভাবে, এটা তো সামান্য 5-6 হাজার একটা সংখ্যার ব্যাপার। শুরুতে বলেছিলেন প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে, তাহলে কাকতালীয়ভাবে কথাটা এলো কোথা থেকে? আমি বলছি আপনারা যেহেতু বলছেন যে হ্যাঁ প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে, আপনারা যেহেতু বললেন যে এটা গিমিক হতে পারে বা এটা ম্যাটার হতে পারে ক্যাম্পেইনের ইলেকশনে, তো আমি বললাম যেহেতু 5,000 ভোটের ব্যাপার, স্বাভাবিকভাবে এটা ভয় পাওয়ার কথা নয় বিরোধীদের, তো এটা একটা ছোট্ট বিষয়। তো এই নিয়ে বাকি দলগুলো তো ভাবনা চিন্তার দরকারই নেই, বিশেষ করে তৃণমূল যারা আজকে সরকারে বসে আছে পশ্চিমবঙ্গে। তো এর সঙ্গে ইলেকশনের কোনো ব্যাপার নেই, বাট দ্য পয়েন্ট ইজ প্রতিশ্রুতি ছিল, সেটা পূরণ হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমাদের সিএ নিয়ে আপত্তি হচ্ছে যদি কাউকে নাগরিকত্ব দেওয়ার থাকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। ওইসব ফর্ম টর্ম একসাথে 12টা ফর্ম ওইসব হবে না। ওপার থেকে যদি আপনার কাছে প্রমাণ থাকে সে নিপীড়িত হয়ে এসছে, আপনি জানেন, তাকে আপনি এখানে উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাকে নাগরিকত্ব নিঃশর্ত দিতে হবে, কোনো শর্ত সাপেক্ষ বাঙালিকে নাগরিকত্ব দেওয়া চলবে না। 1, 2 হচ্ছে যে আমাদের সিএ এর क्रोनोलॉजी तो अमित शाह फिक्स कर दिए, बोले तो पहले सीए आएगा फिर एनआरसी आएगा और एनआरसी में हम बांगाली को और मुसलमान को जेटिए विदाय करेगा। तो সুতরাং বাঙালি আজকে নিজের বাড়িতে নিজের রাজ্যতে বেড়া দেওয়া শুরু করবে এবং বেড়ার প্রথম হচ্ছে বিজেপি, মানে বেড়ার ওপারে। বিজেপিকে বেড়ার ভেতরে বাংলার মধ্যে কোনো ঠাঁই নয়। এবং এইখানে বিজেপির যে মন্ত্রীকে দেখছিলাম অনেক বড় বড় কথা বলছিলেন, উনি না ইতিহাস জানেন, না উনি বিজেপি কে জানেন, না বাংলার ইতিহাস জানেন। উনি সরাসরি বিজেপির হয়ে এই প্রান্তিক মানুষদেরকে ভুল বোঝাচ্ছেন এবং দালালি করছেন, নিজে কিরকে আবার পুনরায় হয়তো অস্ট্রেলিয়া চলে যাবে। তো সুতরাং এইটাকে কোনো ঠাঁই দেওয়া নয়। আমি একটা কথা বলছি যে সবাই বলছে পার্শ্ববর্তী কান্ট্রি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই জানেন উগান্ডাতে কত ভারতীয় থাকতো একটা সময়, এবং ইদি আমিনের মতো একটা নৃশংস অত্যাচারী রাজত্বের জন্য ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয় এবং তারা খুব বিচ্ছিন্ন অবস্থায় থাকে, বেশিরভাগ গুজরাটি। তাদেরকে কি দেবে? তো তাদের দেবে ওরম জায়গা, ওরম না, তাদেরকে তো অ্যাকোমোডেট করে নিয়েছে। আর হিন্দু এবারে শুধু হিন্দু হতে হবে, ওখানে মুসলমান থাকলে হবে না। সিএ তে নিয়ম আছে হিন্দু বা খ্রিস্টান বা মুসলিম হলে। আমি ওইটাই শুনতে চাইছিলাম যে হিন্দু মুসলমান করে আর কতদিন ভোট টানবেন? হিন্দু মুসলমান করে ভোট টানবেন না, পাচ্ছে না বলেই আবার সৌদি আরবিয়াতে গিয়ে। না, 1 মিনিট, আপনার গুজরাটের সোমনাথ মন্দিরে 25 বার লুট করেছে আপনি সিএ মুসলমানরা। সোমনাথ মন্দির না বলছি, তারা বলতে দাও। তারা তো ঢুকেছে, লুট করে নিয়ে পালিয়ে যায়নি। আপনাদের জিন টেস্ট হোক ওখানে যে আপনারা ভারতীয় নাকি না মঙ্গোলিয়ান না কোথাকার লোক। ইলেকট্রাল বন্ড নিয়ে আমাদের পার্টির নির্দিষ্টভাবে স্ট্যান্ড যা ছিল, স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট আজকে সেই স্ট্যান্ডের সঙ্গে আমাদের যে বক্তব্য তার সঙ্গে সহমত হয়েছে নিশ্চিতভাবে। তো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কিছু রাজনৈতিক দল, মূলত বিজেপি, তারা যেভাবে কর্পোরেটদের টাকা নিয়েছে এবং তারা স্বাভাবিক তারা কর্পোরেটদের থেকে দায়বদ্ধ হবে, তারা মানুষের দায়বদ্ধ হবে না। তাই এই বিরুদ্ধে আমরা প্রথম থেকে স্ট্যান্ড নিয়েছি। আমরা নিশ্চিত এই সিএ করে কিছু হবে না। মানুষের মুদ্রা, মানুষের রুজি রুটির কথা বলেই নির্বাচন হবে এবং মানুষ আগামী দিনে যাদের যা ঠিক করেছে যে বিজেপি নামক শাসককে ক্ষমতাচ্যুত করবে। সেটা এ রাজ্যে যদি তৃণমূল কংগ্রেস একসঙ্গে হতো, কোথাও কি সেই আফসোসটা এখন মনে হচ্ছে নির্বাচনের আগে? সেখানে কিসের আফসোস? আমরা বলেছি যে যারা এই রাজ্যের মাটিতে বিজেপি এবং স্বাভাবিকভাবে বিজেপিকে সবথেকে বিজেপি বেড়েছে যে সময় তৃণমূলের সময়, তাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। তৃণমূল নিজের মতো লড়বে, আমরা আরেকদিন আলোচনা করা যাবে বিস্তর। আর আজকে একদমই সময় নেই। ধন্যবাদ জানাচ্ছি চারজনকে আজকে আলোচনা আসার জন্য। ধন্যবাদ এতক্ষণ যারা টেলিভিশনের ওপরে আমাদের সঙ্গে ছিলেন। এই খবরের দিকে নজর তো থাকছি, তবে বাংলা বলছে আপাতত এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।